আপনারা দেখছেন একুশে টেলিভিশন। শুভ সকাল দর্শক, একটি স্নিগ্ধ সকালে একুশে টিভির স্টুডিও থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার অর্থি জুকরিভ। দেখছেন এসকেএফ নিবেদিত নারীর স্বাস্থ্য। সন্তানের পিতামাতা হতে চাওয়া প্রত্যেক বৈবাহিক দম্পতির একটি ঐকান্তিক বাসনা। সন্তান ধারণের মাঝেই যেন একজন নারীর পূর্ণতা। তবে সন্তান না হওয়ার এই দায়টি আজও আমাদের সমাজ কেবলমাত্র একজন নারীর উপরেই বর্তায়। দর্শক, আজ কথা বলবো বন্ধ্যাত্ব নিয়ে, এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি স্বনামধন্য একজন বিশেষজ্ঞ চিকিৎসককে। চলুন শুরুতেই পরিচিত হয়ে আসি কে আছেন আমাদের সাথে। সাথে আছেন ডাক্তার ফারজানা দিবা, সহযোগী অধ্যাপক, স্ত্রী ও প্রসূতি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। ম্যাম, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। সেই সাথে ধন্যবাদ আমাদের এসকেএফ ফার্মাসিউটিক্যালসকে এই অনুষ্ঠানে আমাকে আনার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আমন্ত্রণ গ্রহণ করার জন্য। সারা দেশে অসংখ্য নারী পুরুষ বন্ধ্যাত্বের শিকার, এবং অনেকে বুঝে ওঠেন না যে এই বন্ধ্যাত্ব রোগটি নিয়ে তাদের করণীয় কি, কোন ধরনের চিকিৎসকের শরণাপন্ন হবেন, কিংবা এই ধরনের রোগটি প্রতিরোধে তারা কোথায় গিয়ে কোন ধরনের ডাক্তার দেখাবেন। তো শুরুতে আপনার কাছে আসতে চাই, বন্ধ্যাত্ব বলতে আমরা আসলে কি বুঝি? ধন্যবাদ। আসলে বন্ধ্যাত্ব বলতে আমরা কি বুঝি এটা নিয়ে আসলে প্রায় প্রতিদিনই আলোচনা হয়, কিন্তু সমস্যা যেটা হয় এটা কিন্তু একটা রোগ না, কাজে এটার কোনো সিমটম থাকে না। যেটা হয় যে বাচ্চা হচ্ছে না। একটা স্বামী এবং স্ত্রী যদি একই ছাদের নিচে 1 বছর থাকার পরেও, রেগুলার একসাথে থাকার পরেও বাচ্চা না হয়, তাহলে 1 বছর পরে আমরা তাকে বন্ধ্যাত্ব বলি। কোনো ধরনের প্রিকশন ছাড়া, কোনো ধরনের প্রিকশন ছাড়া। কিন্তু সমস্যা হচ্ছে যে এই 1 বছর যে একই ছাদের নিচে থাকতে হবে, একসাথে থাকতে হবে, এটাও যেমন অনেক স্বামী স্ত্রী বোঝেন না। দেখা যায় যে হাজবেন্ড ঢাকায় থাকেন, ওয়াইফ হয়তো গ্রামে থাকেন, ওনারা চিন্তা করেন যে মাসে একবার বা 2 মাসে একবার আসলেই হয়তো বাচ্চা চলে আসবে, এটা একটা এক্সপেকটেশন থাকে। সেটা নিয়েও আমাদের কাছে রোগীরা আসে। আর যেহেতু এটার কোনো সিমটম থাকে না, সেহেতু আপনি যেটা বললেন যে এটা নিয়ে আসলে সবসময় নারীদের বেশি ব্লেম দেওয়া হয়, পুরুষদের ক্ষেত্রে এটার কিন্তু কমই ব্লেম হয়। তো নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে তো বন্ধ্যাত্ব হতে পারে, তবে আমাদের সমাজ এখনো সেটি মেনে নিতে চাচ্ছেন না বা চান না, আপনি যেমনটি বলছিলেন। তো নারী বা পুরুষ ভেদে বন্ধ্যাত্বের কারণগুলো কি কি? ধন্যবাদ। আসলে যে জিনিসটা আমাদের সমাজে হয়, বিশেষ করে আমাদের দেশে, যে নারীদেরই কিন্তু বন্ধ্যাত্বের জন্য দায়ী করা হয়। যেটা বলছিলাম যে হয়তো হাজবেন্ড ঢাকায় থাকেন, ওয়াইফকে নিয়ে, মেয়েটা হয়তো বাচ্চা হচ্ছে না, মেয়েটাকে নিয়ে দেখা যায় ওর মা আসে আমাদের কাছে। তো যেটা বন্ধ্যাত্বের চিকিৎসায় সবসময় আমরা চিন্তা করি যে চিকিৎসা বলেন আর ইনভেস্টিগেশন বলেন, পরীক্ষা নিরীক্ষা বলেন, অথবা রোগের ইতিহাসই বলেন, সবগুলোই কিন্তু স্বামী স্ত্রী দুইজনের একসাথেই নিতে হবে। কারণ বন্ধ্যাত্ব মানে কিন্তু একটা রোগী না, দুইজন রোগী। এখানে স্বামী এবং স্ত্রী দুইজনই ইনভলভ। কাজে যখন একজন বন্ধ্যাত্ব, একটা কাপল অর্থাৎ দম্পতি বন্ধ্যাত্ব নিয়ে আসেন, তখন আমরা সবসময় অ্যাডভাইস দেই স্বামী এবং স্ত্রী দুজনই আসবেন। কারণ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি 100% ধরি, সেক্ষেত্রে 30% মহিলা দায়ী, 30% পুরুষ দায়ী, এবং 30% উভয়ই দায়ী, অথবা কিছু কিছু ক্ষেত্রে আমরা বলি যে আনএক্সপ্লেইনড, অর্থাৎ কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। কাজে মহিলা এবং পুরুষ কিন্তু প্রায় সমান সংখ্যকই দায়ী। তো কারণগুলো কি কি? নারীদের ক্ষেত্রে কি কারণে বন্ধ্যাত্ব হতে পারে, এবং পুরুষদের ক্ষেত্রে কারণগুলো কি? আসলে নারীদের ক্ষেত্রে যেসব কারণে বন্ধ্যাত্ব হতে পারে, বন্ধ্যাত্বের কারণ হতে পারে যে প্রথমে আমরা যদি ডিম্বাশয়ের দিকে চিন্তা করি, যে অনেক মহিলার কিন্তু মাসে মাসে ডিম ফোটে না, যার কারণে কিন্তু এই মহিলাগুলোর মাসে মাসে মাসিক হয় না। এটা একটা কারণ। এটা সাধারণত সবচেয়ে মোস্ট কমন কারণ হিসেবে আমরা চিন্তা করি যে মহিলাদের, এটাকে বলি আমরা অনেক ক্ষেত্রে যে পলিসিস্টিক ওভারির জন্য হয়, যে ডিমটা মাসে মাসে ফুটছে না বলে মাসিকটা নিয়মিত হচ্ছে না। আর একটা জিনিস হতে পারে যে নালীটা দিয়ে গর্ভাশয়ের ডিমটা
ডিম্বাশয় থেকে গর্ভাশয়ে যাবে, এই নালীটা যদি বন্ধ থাকে, অর্থাৎ ফেলোপিয়ান টিউবটা যদি বন্ধ থাকে। আচ্ছা আচ্ছা। আর একটা জিনিস হতে পারে যে জরায়ুর সমস্যা, জরায়ুতে যদি কোনো ধরনের টিউমার থাকে, এন্ডোমেট্রিয়াম অর্থাৎ যেখানে বাচ্চাটা বসবে, এন্ডোমেট্রিয়ামে যদি কোনো পলিপ থাকে, কোনো অ্যাডিশন থাকে, সেটা হতে পারে। কিছু কিছু সিস্টের জন্য হতে পারে, যেটাকে আমরা বলি চকলেট সিস্ট। এইসব মেয়েদের কিন্তু অনেক মাসিকের সময় অনেক বেশি পেইন, অনেক বেশি ব্লিডিং, অনেক ক্ষেত্রে স্বামী সহবাসের সমস্যা হয়। এই সব ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় চকলেট সিস্ট নামে এক ধরনের সিস্ট হয়ে থাকে। এই রোগটাকে বলা হয় এন্ডোমেট্রিওসিস। এটাও কিন্তু বন্ধ্যাত্বের একটা মূল অন্যতম কারণ। আরো কিছু কারণ রয়েছে, তার মধ্যে যে কারণটা আমি উল্লেখ করব সেটা হচ্ছে যে মেয়েদের বয়স বেড়ে যাওয়া। অনেক সময় দেখা যায় যে অপেক্ষা করতে করতে আমাদের কাছে যখন আসেন তখন 30-35 বা তারও বেশি বয়সে আসেন। তো বন্ধ্যাত্ব চিকিৎসায় কিন্তু বয়স খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। অবশ্যই সেটা মেয়েদের ক্ষেত্রে বলেন আর ছেলেদের ক্ষেত্রে বলেন। কাজেই আমরা বলবো যে বন্ধ্যাত্ব চিকিৎসা যদি করতে হয় একটু আর্লি এজে আসবে। আচ্ছা আচ্ছা। আর এখন যদি আমরা পুরুষের ক্ষেত্রে চিন্তা করি, সেক্ষেত্রে দেখা যায় যে পুরুষের শুক্রাণুর সমস্যাটাই মেইনলি বন্ধ্যাত্বের কারণ হিসাবে উল্লেখ করা যায়। শুক্রাণু কম থাকতে পারে, গঠনগত ত্রুটি থাকতে পারে, অথবা দেখা যায় শুক্রাণুর যে মুভমেন্ট বা মটিলিটি এটা হ্যাম্পার হতে পারে বা কোনো কারণে কম হতে পারে। এই সব তিনটা কারণেই কিন্তু বন্ধ্যাত্ব পুরুষদের ক্ষেত্রে হতে পারে। আরো কিছু যৌনবাহিত রোগ তো অবশ্যই থাকে, সেসব কারণেও কিন্তু অনেক সময় বন্ধ্যাত্ব হতে পারে। ম্যাম, একটি বিষয় আসতে চাই, হরমোনজনিত জটিলতা যেমন থাইরয়েডের কারণেও তো বন্ধ্যাত্ব হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই আমরা যতটুকু বললাম সেটা হচ্ছে যে একদম ডাইরেক্ট কজ, কিছু তো ইনডাইরেক্ট কজ তো অবশ্যই রয়েছে। এগুলোর ভিতরে হরমোন প্রোফাইলগুলো, যেমন থাইরয়েড ডিসফাংশন যদি থাকে, থাইরয়েড হরমোন যদি কম থাকে শরীরে, যেটাকে আমরা হাইপোথাইরয়েডিজম বলি, এটাতে কিন্তু বন্ধ্যাত্বের একটা কারণ। এবং শুধু বন্ধ্যাত্ব নয়, হাইপোথাইরয়েডিজমের জন্য কিন্তু বাচ্চা মিসক্যারেজ বা অ্যাবর্শন হওয়ার চান্স বাড়বে। এটি গুরুত্বপূর্ণ একটি তথ্য। বাচ্চা কিন্তু প্রিম্যাচিউর ডেলিভারি অর্থাৎ সময়ের আগে জন্ম নিয়ে নিতে পারে। এবং গর্ভস্থ শিশু অনেক সময় দেখা যায় যে ওজন যতটুকু হওয়া প্রয়োজন, যেটাকে গ্রোথ রিটার্ডেশন বলে, যে সেটার চেয়ে ছোট হতে পারে, অথবা জন্মের পরে বাচ্চাটার কিন্তু বুদ্ধিমত্তাও কম হতে পারে। কাজে অনেক জটিলতা হতে পারে থাইরয়েড হরমোনের কারণে। তবে আজও আমাদের দেশে নারীরা থাইরয়েড টেস্টই করাতে চান না, এবং থাইরয়েড যে একটি টেস্ট রয়েছে, পরীক্ষা রয়েছে, এটির মাধ্যমে একটি সমাধানে আসা যায়, এই বিষয়ে গুরুত্ব দিতে চান না। ম্যাম, আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে বংশগত সূত্রে বন্ধ্যাত্বের সম্ভাবনা কতটুকু। যেমন আমি একটি এক্সাম্পল দেই, একটি পরিবার বন্ধ্যাত্বের শিকার, একজন নারীর দীর্ঘ 7 বছর বিয়ের পরে তার বাচ্চা হচ্ছে না, তো সেই নারীর ছোট বোনটির বিয়ে বারবারই ভেঙে যাচ্ছে, তার পারিবারিকভাবে তারা হেনস্থার শিকার হচ্ছে। এটি ভেবে যে আসলে এই পরিবারে একজন নারী বন্ধ্যাত্বের শিকার, তো পরিবারটি আসলে হয়তো বা পারিবারিক সূত্রে বন্ধ্যাত্বের শিকার, তো এটি সম্ভাবনা কতটুকু? ধন্যবাদ। আপনি যে উদাহরণটা দিলেন সেখানে কিন্তু দুটো মেয়ে, অর্থাৎ মার কিন্তু অ্যাটলিস্ট অন্ততপক্ষে দুটো বাচ্চা আছে। কাজী পারিবারিক সূত্রে বন্ধ্যাত্ব হলে তো মারই বাচ্চা হতো না, এটা হচ্ছে প্রথম কথা। 2 নাম্বার কথা যে কিছু জিনিস অবশ্যই পরিবারে রান করে, কিন্তু সব জিনিসই যে পরিবারে রান করবে তা কিন্তু না। এখন আমাদের প্রথমে দেখতে হবে যে বন্ধ্যাত্বের কারণটা কি। এখন হতে পারে যে বন্ধ্যাত্বের জন্য ওই বোনটা দায়ী অথবা বোনের হাজবেন্ড দায়ী, সেটা কিন্তু আমরা জানি না। তবে কিছু জিনিস পরিবারে রান করে, যেটা বলছিলাম যে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, যেটা এটি একটি গুরুত্বপূর্ণ একটা রোগ নারীদের ক্ষেত্রে। এই বিষয়টিতে আসতে চাই ম্যাম, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। যেমন তরুণীদের মাঝে অনেক ক্ষেত্রে বর্তমানে দেখা যায় স্বাস্থ্য সচেতন নয় তারা, অতিরিক্ত মাত্রায় ফাস্টফুড গ্রহণের ফলে তারা মুটিয়ে যান, এবং তাদের আসলে কোনো ধারণা নেই এটির কারণে কি কি ধরনের পরবর্তীতে জটিলতা হতে পারে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম তো বন্ধ্যাত্বের অন্যতম একটি প্রধান কারণ বলা যেতে পারে। অবশ্যই। কি কারণে এটি হয়, কারা আক্রান্তের ঝুঁকিতে রয়েছে, এবং এই রোগটি রোধে আমাদের করণীয় কি? ধন্যবাদ। এটা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আমি বিশেষ করে টিনেজার যারা কিশোরী মেয়েরা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ যেটা বা সিনড্রোম যেটা, সেটা কিন্তু শুরু হয় কিশোর বয়স থেকে। কাজেই এই সময়টা একটু সাবধান হতে হয়। হঠাৎ করে মুটিয়ে যাওয়া, আমাদের যেমন একটা অভ্যাসে পরিণত হয়েছে ফাস্ট ফুড অ্যাডিকশন, অনেক বেশি ফাস্ট ফুড খাই আমরা, কোক, আইসক্রিম, চিপস, এগুলোর প্রতি অনেক বেশি অ্যাডিক্টেড, যার কারণে হয় কি যে অল্পতে মুটিয়ে যান। আর সবচেয়ে বেশি যে প্রবলেমটা হয় যে আমাদের কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই, যার কারণে বসে বসেই কাটাচ্ছি সময়, পড়াশোনাও বসে বসে করা হচ্ছে, বাকিটার সময় খেলাধুলার সময়টাও কিন্তু আমরা দেখা যায় যে অনলাইনেই
নিয়েই ব্যস্ত থাকি, যার কারণে এই কিশোরী মেয়েগুলো কিন্তু অনেক সহজে মোটা হয়ে যাচ্ছে। আর এই মোটা হওয়ার কারণেও কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজটা খারাপ হতে পারে। তো এটা কিন্তু একটা হরমোনাল রোগ। আমরা এটাকে অনেকটা ডায়াবেটিসের সাথে তুলনা করতে পারি। ডায়াবেটিস যেমন ইনসুলিন নিলে কন্ট্রোলে থাকে, একটু হাঁটাহাঁটি করলে কিন্তু ইনসুলিনের পরিমাণটা প্রয়োজনটা কমে আসে, একটু খাবার কন্ট্রোল করলে কমে আসে, ওজন কন্ট্রোল করলে কমে আসে। পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ কিন্তু ওই রকম। এই ডিজিজে যেটা হয় যে মেয়েদের মাসিকটা অনিয়মিত হয়ে যায়, অনেক সময় 2-3 মাস পরে শুরু হয় এবং শুরু হলে অনেক সময় থামতে চায় না, অথবা শুরু হলে 2-1 ফোঁটা হয়ে শেষ হয়ে যায়। এটা একটা মানে এটা একটা মূল সিমটম যেটা নিয়ে আমাদের কাছে আসে। এইসব রোগীদের টেন্ডেন্সি থাকে এরা মোটা হয়ে যায়। কাজে আমরা যেটা বলবো যে একটু ওজনটাকে কন্ট্রোলে রাখলে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের জন্য কিন্তু অনেক সময় ঔষধও লাগে না। শুধুমাত্র ধরেন যে 6 to 10% ওয়েট রিডাকশন ইজ এনাফ। মানে 60 কেজি যদি হয় একটা মেয়ে, সেক্ষেত্রে 6 কেজি 7 কেজি ওজন কমালেও কিন্তু অনেক সময় মাসিকটা নিয়মিত হয়ে যায়, ওষুধ লাগে না। লাইফস্টাইল মডিফিকেশন খুব জরুরি, খুব জরুরি। এই লাইফস্টাইল মডিফিকেশন যেটা বললেন সেটার মধ্যে আমরা কিন্তু 3টা জিনিস খুব ইম্পর্টেন্টলি বলি। সেটা হচ্ছে ডিসিপ্লিন, অর্থাৎ এক্সারসাইজ করতে হবে, ঠিক সময় ঘুমাতে যেতে হবে, উঠতে হবে এবং প্রতিদিন কিছুটা সময় হাফ অ্যান আওয়ার হলেও কিছুটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে, ব্যায়াম করতে হবে অবশ্যই। 2 নম্বর যেটা ডায়েটের কথা বলি, লো ক্যালোরি ডায়েট হলে সবচেয়ে ভালো। কার্বোহাইড্রেট কমাবেন, ফ্যাট কমাবেন, প্রোটিনটা বেশি খাবেন, শাকসবজি ফলমূল বেশি খাবেন। আরেকটা জিনিস হচ্ছে কিছু কিছু ড্রাগস ইউজ করি। যদি অনেক বেশি মোটিয়ে যান, বিএমআই যদি অনেক বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু কিছু ঔষধ ব্যবহার করা হয় এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটাকে প্রিভেন্ট করার জন্য অথবা কন্ট্রোলে রাখার জন্য। আচ্ছা আচ্ছা। তো এই রোগটি রোধে আপনি বলছিলেন নিয়মিত ব্যায়াম, এক্সারসাইজ এবং লাইফস্টাইল মডিফিকেশন, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সবচেয়ে বেশি। আচ্ছা ম্যাম, আসতে চাই একটি পরিবারে বন্ধ্যাত্বের শিকার কে, একজন নারী নাকি পুরুষ, এটি আপনারা নির্ণয় করেন কি করে? আসলে একটা মেয়ে যখন আমাদের কাছে আসে, অর্থাৎ একটা কাপল দম্পতি যখন আমাদের কাছে আসে, আমি যদি মনে করি যে মেয়েটার বয়স কম, মাসিক নিয়মিত হচ্ছে, সবকিছু স্বাভাবিক, আমি আসলে প্রথমেই চিন্তা করব যে হাজবেন্ডের কোনো সমস্যা আছে কিনা। একটা মেয়ে যখন নিয়মিত মাসিক হয়, বয়সটা কম থাকে, অর্থাৎ 25-এর ভিতরে থাকে, তখন কিন্তু আমি প্রথম টেস্টটাই স্বামীকে দিয়ে শুরু করি যে হাজবেন্ডের সিমেনে বা শুক্রাণুতে কোনো সমস্যা রয়েছে কিনা। কারণ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এটার জন্য কোনো সিমটম থাকে না, কোনো রোগের লক্ষণ থাকে না, কিন্তু দেখা যায় যে শুক্রাণু মানে বীর্যে শুক্রাণুর উপস্থিতি নাই, অথবা থাকলেও পরিমাণ কম, অথবা পরিমাণ কম বেশি থাকলেও দেখা যায় যে অনেক সময় সবগুলোই মরা থাকে। এগুলো অনেক কিছুই সমস্যা হতে পারে। তো প্রথম যে ইনভেস্টিগেশন শুরু করি মেল দিয়ে শুরু করি। আর যদি ওয়াইফের কোনো সমস্যা থাকে, যেটা আপনাকে একটু আগে বললাম, মাসিক অনিয়মিত অথবা একটু বেশি বয়সে আসছেন, যেমন ধরেন যে 30-35-এর পরে আমাদের সাথে দেখা করলে, তাদের ক্ষেত্রে আমরা একটু আর্লি ইনভেস্টিগেশন শুরু করি। ওভারিয়ান ফাংশনটা দেখি যে ওভারিতে ডিমটা ফুটছে কিনা, টিউবটা দেখে যে টিউবটা খোলা আছে কিনা, ইউট্রাসটাকে দেখি ইউট্রাসে কোনো ধরনের অ্যাবনর্মালিটি আছে কিনা, সোনোগ্রাফি করি কোনো ধরনের সিস্ট আছে কিনা। এই জিনিসগুলো দেখে একটা প্রিলিমিনারি আইডিয়া পাই। আর যেটা খুব ইম্পর্টেন্ট কথা যেটা বলছিলেন যে থাইরয়েড ফাংশনটা দেখি, ডায়াবেটিস আছে কিনা, ওনার শারীরিক কোনো সমস্যা আছে কিনা, অনেক সময় হিমোগ্লোবিনের অভাব থাকে, এই জিনিসগুলো কিন্তু আমরা করিয়ে নিই। অনেক সময় কিছু রোগ রয়েছে, যেমন ধরেন যে এসটিডি, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, সেগুলো কিছু কিছু যেমন ভিডিআরএল টেস্ট আমরা অনেক সময় করিয়ে নিই। কাজে এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্টলি আমরা দেখি। প্রথমেই যখন একটা কাপল আসে আমাদের কাছে, তখন তাদের এই বেসিক ইনভেস্টিগেশন করেই কিন্তু আমরা আইডেন্টিফাই করি যে কোথায় সমস্যা না ধরতে পারলে বন্ধ্যাত্ব চিকিৎসা কিন্তু একটু কঠিনই হয়ে যায়। আন্দাজে চিকিৎসা কিন্তু কখনোই সফলতা আনতে পারে না। তো আপনি এই ক্ষেত্রে বারবারই আমাদের বলছিলেন যে বন্ধ্যাত্বের চিকিৎসায় নারী পুরুষ উভয়কেই চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। যখন আপনারা নির্ধারণ করে ফেলেন নারী নাকি পুরুষ, তারপরে চিকিৎসা পদ্ধতি কিরকম? বাংলাদেশে আধুনিক কি ধরনের চিকিৎসা পদ্ধতি এসেছে? আসলে যেটা হয় যে পুরুষের ক্ষেত্রে যদি বন্ধ্যাত্ব পুরুষের কারণে হয়ে থাকে, সেক্ষেত্রে পুরুষের যদি খুব মাইল্ড প্রবলেম থাকে, সেক্ষেত্রে আমরা কিছু ভিটামিন জাতীয় ঔষধ দেই, কিছু ক্যালসিয়াম দেই, যেমন অস্টোকাল ডি জাতীয় ঔষধ দেই। আর কিছু লাইফস্টাইল চেঞ্জ করতে বলি, যেমন স্মোকিং করলে স্মোকিংটা অ্যাভয়েড করতে বলি, কোনো ড্রাগ নিলে সেটাকে আমরা হয়তো চেঞ্জ করে দেই, মানে ওষুধ খাই। যদি কোনো অসুস্থতা থাকে সেক্ষেত্রে অসুস্থতার জন্য ওষুধগুলো খাই, এগুলো চেঞ্জ করে দেয়। হাজবেন্ডের ক্ষেত্রে যদি খুব মাইল্ড থাকে সেক্ষেত্রে এগুলো কিন্তু কভার করে ফেলা সম্ভব লাইফস্টাইল চেঞ্জ করে।
আর যদি খুব সিভিয়ার কিছু থাকে, যেমন অ্যাজোস্পার্মিয়া বলে একটা কথা রয়েছে, সেটা হচ্ছে যে বীর্যে শুক্রাণুর একদম অনুপস্থিতি, অর্থাৎ একটাও শুক্রাণু নাই। এইসব ক্ষেত্রে কিন্তু রোগীর জন্য একটু কঠিন হয় চিকিৎসা করা। ওনাদের ক্ষেত্রে নর্মাল ওয়েতে প্রেগন্যান্সি আসা খুব কঠিন। সেক্ষেত্রে আমরা আইডেন্টিফাই করি কিছু হরমোন টেস্টের মাধ্যমে যে ওনার কোন ধরনের জটিলতা রয়েছে। যদি এরকম থাকে যে ধরেন টিউব বন্ধের কারণে শুক্রাণুটা বাইরে আসছে পারছে না, কিন্তু আপনার প্রোডাকশন ঠিকই হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছোটখাটো সার্জারির মাধ্যমে এটা নিরাময় করা সম্ভব। কিন্তু কোনো কারণে যদি মনে হয় টেস্টিকুলার ফেইলিওর, অর্থাৎ কোনো কারণে শুক্রাণুগুলো একেবারেই উৎপন্ন হচ্ছে না, এটা জেনেটিক কারণ হতে পারে, এটা শারীরিক কারণ হতে পারে, এটা এনভায়রনমেন্টাল কিছু কজে হতে পারে, তো আমরা সেটার ক্ষেত্রে এইসব রোগীদের বলি স্পেশাল একটা চিকিৎসা, সেটা হচ্ছে যে টেস্ট টিউব বা এআরটি যেটাকে বলি, আইভিএফ এরও একটা স্পেশাল ভার্সন, এটাকে বলি ইক্সি ট্রিটমেন্টের জন্য বলি। যদিও ট্রিটমেন্টটা অনেক বেশি ব্যয়বহুল, কিন্তু ছেলেদের ক্ষেত্রে যদি এই ধরনের সমস্যা থাকে সেক্ষেত্রে ইক্সি ওনার জন্য বেস্ট অপশন। আসবো আলোচনায়, কিন্তু সময় হচ্ছে একটু ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, এসকেএফ নিবেদিত নারী স্বাস্থ্যে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। 21-এর সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও সকলকে স্বাগত জানাচ্ছি এসকেএফ নিবেদিত নারীর স্বাস্থ্যে। সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ। আজ কথা বলছি বিবাহিত দম্পতির জীবনে অন্যতম জটিলতা বন্ধ্যাত্ব নিয়ে, এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার ফারজানা দিবা, সহযোগী অধ্যাপক, স্ত্রী ও প্রসূতি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। ম্যাম, বিরতির পর আবারও আপনাকে স্বাগত। বিরতির আগে আমরা কথা বলছিলাম পুরুষের বন্ধ্যাত্বের চিকিৎসা পদ্ধতি নিয়ে, তো একটু আসতে চাই নারীদের বিষয়ে। নারীদের কি কারণে বন্ধ্যাত্ব হতে পারে এটা আমরা শুনছিলাম বিরতির আগে, তো চিকিৎসা পদ্ধতি সম্পর্কে একটু জানবো। ধন্যবাদ অর্থে। আসলে পুরুষদের ক্ষেত্রে তো বললাম যে লাস্ট চিকিৎসা কিন্তু ইক্সি, আইভিএফ এর ইক্সি একটা স্পেশাল চিকিৎসা। আর নারীদের ক্ষেত্রে যেটা, নারীদের কিন্তু কারণ অনুসন্ধান করে আমরা চিকিৎসা করি। যেমন ধরেন যে ওভারিতে প্রবলেম, পলিসিস্টিক ওভারি, এদেরকে আমরা কিন্তু কিছু ওভুলেশন ইনডিউসিং ড্রাগ দিই যাতে মাসে মাসে আপনার ডিমটা ঠিক মতো ফোটে। পলিসিস্টিক ওভারিতে যে ঝামেলাটা হয়, ডিমটা ফোটে না, তো এখানে কিন্তু লেনর জাতীয় ওষুধ বা আপনার ওভুলেট বা ক্লোমিফেনসাইটেট জাতীয় ওষুধ, এই ওষুধগুলো কিন্তু আমরা অনেক ক্ষেত্রে ইউজ করি প্রত্যেক মাসে যাতে ডিম ফোটে সেটার জন্য। তবে ডিম ফোটার ক্ষেত্রেও আমরা বিশেষভাবে লক্ষ্য রাখি যে শুধুমাত্র কিন্তু ওরাল ওষুধ, অর্থাৎ মুখে খাওয়ার ওষুধে অনেক সময় ডিম ফোটে না। সেক্ষেত্রে আমাদের অনেক সময় ইনজেকশনে যেতে হয় এবং এটা আল্ট্রাসোনোগ্রাফি করে করে দেখতে হয় যে ডিমটা কত বড় হচ্ছে। এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। 2 নাম্বার হচ্ছে যদি টিউব বন্ধ থাকে, সেক্ষেত্রে টিউবটা খোলার জন্য আমরা অনেক সময় ল্যাপারোস্কোপিক্যালি চেষ্টা করি। অনেক ক্ষেত্রে যে দেখা যায় যে টিউব যদি পার্মানেন্ট ড্যামেজ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই রোগীগুলোকে আমরা আইভিএফ বা টেস্ট টিউবের কথা বলে থাকি। আর এন্ডোমেট্রিওসিস একটা রোগ আছে, এই রোগেও অনেক সময় দেখা যায় যে বন্ধ্যাত্বের সমস্যা হয়। তো এন্ডোমেট্রিওসিস যদি স্টেজ 4 বা খুব সিভিয়ার ধরনের এন্ডোমেট্রিওসিস হয়, এদেরকেও কিন্তু টেস্ট টিউবের কথা বলা হয়। আচ্ছা, টেস্ট টিউব বেবি বন্ধ্যাত্বের চিকিৎসা অন্যতম একটি চিকিৎসা পদ্ধতি। আপনি শেষ করুন, তারপরে আসবো টেস্ট টিউব বেবি বিষয়টিতে। যেটা হচ্ছে যে আরেকটা খুব ইম্পর্টেন্ট ইস্যু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে জরায়ুতে যদি টিউমার থাকে, অনেক সময় ফাইব্রয়েড থাকে, যেটার কারণে দেখা যায় যে বন্ধ্যাত্ব হতে পারে। অনেক সময় জ্বরের ভিতরে একটা পর্দা থাকে, যে কারণেও বন্ধ্যাত্ব হতে পারে, বা বাচ্চা পেটে আসলেও এটা অনেক সময় টেকে না, রিকারেন্ট অ্যাবর্শন হয়ে যায় বা মিসক্যারেজ হয়ে যায়। তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা ছোটখাটো অপারেশনের রোল রয়েছে। কাজে কিছু অপারেশনের মাধ্যমেও কিন্তু বন্ধ্যাত্ব চিকিৎসা করা সম্ভব, এবং কিছু ক্ষেত্রে টেস্ট টিউব বেবি এবং অন্যান্য চিকিৎসা পদ্ধতিও রয়েছে। আসতে চাই টেস্ট টিউব বেবির ক্ষেত্রে। টেস্ট টিউব বেবি বিষয়টি আমাদের দেশে এখনো অনেকের কাছে অ্যাকসেপ্টেবল নয়। অনেকে ভীতগ্রস্ত হয়ে যান, কিংবা অনেকে চিন্তা করেন ধর্মীয় কোনো নিষেধাজ্ঞা রয়েছে কিনা। এ বিষয়ে আপনি কি বলতে চান? ধন্যবাদ ডক্টর অর্থে। জিনিসটা হচ্ছে যে শুধু টেস্ট টিউব বেবির ক্ষেত্রে না, আমাদের দেশে কিন্তু আর একটা বন্ধ্যাত্বের চিকিৎসা পদ্ধতি রয়েছে আইইউআই, ইন্ট্রা ইউট্রাইন ইনসেমিনেশন। যেটা বলছিলাম যে পুরুষের যদি মাইল্ড ফর্ম থাকে, অনেক সময় কিন্তু আমরা ইন্ট্রা ইউট্রাইন ইনসেমিনেশন করি। এন্ডোমেট্রিওসিসের কিছু কিছু ক্ষেত্রে ইন্ট্রা ইউট্রাইন ইনসেমিনেশন করি। কি করি? পুরুষের শুক্রাণুটা
আমরা খুব ভালো করে ফ্রেশ করে নিয়ে এটাকে স্পেশাল প্রক্রিয়ার মাধ্যমে ফ্রেশ করার পরে এটাকে কিন্তু নারীর জরায়ুতে ইনজেকশনের মাধ্যমে দিয়ে দেওয়া হয়। এই বিষয়ে একটু আসতে চাই ম্যাম। অনেকে ধারণা করেন যেহেতু গবেষণাগারে এটি হচ্ছে, তো শুক্রাণু বা ডিম্বাণুটি অন্য কারো দেওয়ার সম্ভাবনা কতটুকু, এটি ভেবে ভয়ে বা একটু আতঙ্কিত হয়ে অনেকে আগাতে চান না। তো এই বিষয়ে আপনার কি পরামর্শ রয়েছে বা বলার রয়েছে? আসলে আমি যেটা বলবো যে আমি আপনার ডাক্তার, আপনাকে আমার উপরে আস্থা রাখতে হবে, কারণ আপনি আমার কাছে এসেছেন, আমি আপনার আস্থার জায়গাটা ঠিকভাবে বুঝবো, এটাই সব সময় এক্সপেক্টেড। কাজে এই সম্ভাবনা একেবারেই নাই, বিশেষ করে আমাদের দেশের পরিপ্রেক্ষিতে, আমরা যেখানে মুসলিম কান্ট্রি, আমাদের কিন্তু এই জিনিসগুলো আমরা খুব ভালোভাবে মেনটেন করি। কাজে টেস্ট টিউব বেবি বলেন আর আইইউআই বলেন, শুক্রাণু এবং ডিম্বাণু দুটোই কিন্তু স্বামী এবং স্ত্রীর কাছ থেকেই নেওয়া হয়। যদি বাইরের কারো কাছ থেকে নিতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের দেশে সেই সুযোগ একেবারেই কম। কাজে এইসবের ক্ষেত্রে আমরা কিন্তু বাইরের দেশে অনেক ক্ষেত্রে বলি যে বাইরের দেশেই অ্যাভেলেবিলিটি রয়েছে। কাজে আমাদের দেশে অন্যের শুক্রাণু দেওয়া বা ডিম্বাণু দেওয়া এই সম্ভাবনা একেবারে নেই। তো এই শুক্রাণু বা ডিম্বাণুটি জরায়ুতে প্রতিস্থাপিত হয় কতদিন পরে? আসলে আপনাকে যেটা বলছিলাম, আইইউআই যদি আমরা করি সাথে সাথে তো শুক্রাণুটা দিয়ে দেই, আর মেয়েদের ইনজেকশনের মাধ্যমে মেয়েদের ওই পাশে ডিম ফোটার জন্য ওষুধ দিয়ে দেই। ডিম্বাণু এবং শুক্রাণুর মিলনটা কিন্তু জরাইতেই হয়। কাজে ওটা হচ্ছে আইইউআই, ওটা কিন্তু এক ধরনের চিকিৎসা পদ্ধতি। আর আইভিএফ যেটা, অর্থাৎ ইনভিট্রো ফার্টিলাইজেশন বলি যেটাকে আমরা, সেটাতে কিন্তু শুক্রাণুটাও যেমন কালেক্ট করা হয়, ডিম্বাণুটাও কিন্তু আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা সিরিঞ্জ দিয়ে কালেক্ট করে নিয়ে আসি। শুক্রাণু এবং ডিম্বাণুকে একসাথে একটা টেস্ট টিউবের মধ্যে রাখা হয়, যেখানে এই দুটো মিলে একটা ভ্রূণ তৈরি করে। কাজে শুক্রাণু আসে বাবার কাছ থেকে, ডিম্বাণু আসে মার কাছ থেকে। এখানে কিন্তু কোনো ধরনের অনিয়মের কোনো সুযোগ নাই। এই দুটো যখন একসাথে মিলিত হয়ে একটা ভ্রূণ তৈরি করে, অর্থাৎ এমব্রায়ো তৈরি করে, এই এমব্রায়োটাকে কিন্তু আমরা সাথে সাথে অনেক সময় ট্রান্সফার করে দেই, অনেক সময় দেখা যায় 5 দিনের এমব্রায়ো ট্রান্সফার করি ডে 5-এ। এটা ডিপেন্ড করে যে এমব্রায়োর কোয়ালিটির উপর বা এক একটা সেন্টারে এক এক ধরনের ট্রিটমেন্ট পদ্ধতি সেটার উপরে। কাজে এটা প্রতিস্থাপন করে দেই। তবে প্রতিস্থাপনের পরে এটা কিন্তু জরায়ুতে বসার পরেই আমরা চিন্তা করি যে প্রেগন্যান্সি টেস্টটা পজিটিভ আসছে কিনা, সেটাও কিন্তু কিছুদিন পরে করতে হয়। তো অনেক ক্ষেত্রে দেখা যায় জরায়ুতে প্রতিস্থাপিত হবার পরে শিশুটি বেঁচে থাকছে না বা নষ্ট হয়ে যাচ্ছে, কি কারণে এগুলো হয়ে থাকে? আসলে আমরা নর্মাল প্রেগন্যান্সি যদি চিন্তা করি, একটা নর্মাল মেয়ে, একটা নর্মাল হাজবেন্ড এবং ওয়াইফ যখন একসাথে থাকে, সেখানে কিন্তু 100 জনের 20% চান্স থাকে প্রত্যেক মাসে প্রেগন্যান্সি হওয়ার। সেক্ষেত্রে কিন্তু টেস্ট টিউবের সাকসেস রেট অ্যাজ এ হোল কিন্তু, যে আমরা যদি সব মিলে চিন্তা করি, 30%-এর বেশি কখনোই হয় না। বাইরের দেশগুলোতেই অনেক সময় হয় না, যদি নিজের ভ্রূণ, নিজের ডিম্বাণু এবং শুক্রাণু ইউজ করা হয়। কাজেই টেস্ট টিউব বেবির ক্ষেত্রে অবশ্যই একটা রিস্ক থাকে, এখানে অ্যাবর্শনের চান্স থাকে, এখানে অ্যাবনর্মালিটি থাকতে পারে, অনেক কিছু সমস্যা থাকতে পারে, এবং নর্মাল প্রেগন্যান্সিতে যা যা হতে পারে এটাতে কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে টেস্ট টিউব বেবির ক্ষেত্রে। কাজেই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর যেহেতু টেস্ট টিউব বেবিতে যাচ্ছে, নিশ্চয়ই কোনো প্রবলেম রয়েছে বলেই টেস্ট টিউব বেবিতে যাচ্ছে, ওই প্রবলেমগুলো কারেক্ট করেই কিন্তু যেতে হয়। কাজে যদি এরকম হয় যে মহিলার বয়স অনেক বেশি, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অ্যাবর্শনের চান্স বেশি থাকে। আবার অনেক বড় ফ্যাক্টর, এখানে বড় ফ্যাক্টর অনেক ক্ষেত্রে এন্ডোমেট্রিয়াম, মানে যেখানে বাচ্চাটা বসবে, এই এন্ডোমেট্রিয়ামে কিছু ডিজিজ থাকে, পলিপ থাকতে পারে, কোনো অ্যাডিশন থাকতে পারে, সেক্ষেত্রেও কিন্তু আবার অনেক সময় এন্ডোমেট্রিয়ামের রিসিপটিভিটি কম থাকতে পারে, অর্থাৎ সহজে এমব্রায়োটা ভ্রূণটাকে রিসিভ করে না, সেক্ষেত্রেও কিন্তু অ্যাবর্শনের চান্স বাড়ে। একটা থিন এন্ডোমেট্রিয়াম, পাতলা এন্ডোমেট্রিয়াম যেভাবে বাচ্চাটাকে রিসিভ করবে, মোটা একটা এন্ডোমেট্রিয়াম কিন্তু ওর চেয়ে ভালোভাবে রিসিভ করবে। আপনাকে একটা উদাহরণ দিই, ধরেন যে এরকম একটা মেঝেতে যদি আমি একটা বল ছেড়ে দিই, গড়িয়ে চলে যাবে, আটকাবে না। একটা ঘাসওয়ালা মাটিতে যদি বলটা ছেড়ে দেয়, আটকে যাবে। এখন ভ্রূণটা কিন্তু ওই রকম, এন্ডোমেট্রিয়ামটাকে আমরা একটু ঘাসওয়ালা করে নেই যাতে একটু মোটা হয়, ওখানে যাতে বাচ্চাটা বসতে পারে, এরকম আর কি ব্যাপারটা। অসাধারণ একটু এক্সাম্পল দিয়েছেন ম্যাম। যেহেতু বন্ধ্যাত্বের চিকিৎসা একটি সময় সাপেক্ষ ব্যাপার, তাই অনেক দম্পতি আসলে ভরসা হারিয়ে ফেলেন, এবং অনেকে চিন্তা করেন যে বাংলাদেশে আসলে খুব একটা ভালো চিকিৎসা পদ্ধতি করা সম্ভব নয় বন্ধ্যাত্বের, তাই ভরসা হারিয়ে দেশের বাইরে চলে যেতে চান। এই বিষয়ে আপনি কি বলতে চান? বাংলাদেশে বন্ধ্যাত্বের চিকিৎসায় সফলতার হার কতটুকু?
ধন্যবাদ। আসলে আমি সবার উদ্দেশ্যে এটাই বলতে চাই যে বাংলাদেশে বন্ধ্যাত্বর চিকিৎসায় সফলতা কিন্তু আমাদের খুব একটা কম না, অনেকটা উন্নত দেশের মতোই আমাদের চিকিৎসা পদ্ধতি, এবং সব চিকিৎসা পদ্ধতিই মোটামুটি আমাদের দেশে অ্যাভেলেবেল। এবং এখন এটাও হয়েছে যে পাবলিক সেক্টরে অর্থাৎ বিএসএমএম বঙ্গবন্ধুতে কিন্তু আমরা আইভিএফ করছি, টেস্ট টিউব বাচ্চার আমরা চিকিৎসা দিচ্ছি। কাজেই সব ধরনের চিকিৎসা পদ্ধতি অ্যাভেলেবেল বাংলাদেশে। কিন্তু যেটা হয় যে আমাদের রোগী যখন আমাদের কাছে আসে, যেমন পাবলিক হসপিটালগুলোতে যখন রোগী আসে, সরকারি হাসপাতালে, তখন কিন্তু রোগী অনেক কাঠখড় পড়িয়ে আমাদের কাছে আসে, বয়স অনেক বেড়ে যায়, অনেক জটিলতা নিয়ে আমাদের কাছে আসে। এবং যখন সবসময় কিন্তু আইভিএফ মানে একটা খুব কি বলবো যে ব্যয়বহুল চিকিৎসা। শুধু আইভিএফ না, বন্ধ্যাত্বর চিকিৎসাটাই কিন্তু একটু ব্যয়বহুল, কারণ অনেক ধরনের ইনভেস্টিগেশন করতে হয়, অনেক ধরনের প্রসিডিওর মধ্যে দিয়ে যেতে হয়, কাজেই সবসময় ব্যয়বহুল। অনেক সময় হয় কি রোগীরা হয়তো 2-3 মাস চিকিৎসা করে, অথবা দেখা যায় প্রথম একবার এসে চিকিৎসকের কাছে চলে যায়। তবে রোগীদের উদ্দেশ্যে একটাই কথা বলার রয়েছে যে বন্ধ্যাত্ব চিকিৎসায় অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে, কারণ খুব বড় বিষয়। আপনি যদি বারবার চিকিৎসক বদলান, সেক্ষেত্রে যে ঝামেলাটা হয় যে প্রত্যেক চিকিৎসক কিন্তু প্রথম থেকে নতুন করে শুরু করে, এবং ততটাই ডিলে হবে যদি বারবার চিকিৎসকের শরণাপন্ন হয়ে থাকে। কাজেই সেটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। আর যেটা সাকসেস রেটের কথা বললেন, আমাদের মোটামুটি স্বাভাবিকভাবে অন্য দেশগুলোতে যেরকম সাকসেস রেট, আমাদের সাকসেস রেট কিন্তু তার চেয়ে কোনো অংশেই কম না। কাজেই বন্ধ্যাত্ব চিকিৎসায় যেটা আইভিএফ এর সাকসেস রেট 20-30%, 25-30%, কিছু কিছু ক্ষেত্রে 40% বলি আমরা, যদি সবকিছু ভালো থাকে। তো এইরকমই কিন্তু সাকসেস রেট। তবু কিছু কিছু মানুষ বিদেশে যেতে চান, এনারা তো আমাদের সকলকে আসলে সামাজিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে, এবং সবার ভিতরে এটা আমাদের ছড়িয়ে দিতে হবে যে আমাদের দেশে সব ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদের মাঝে কিছুটা সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ 21 টিভি এবং এসকেএফ ফার্মাসিউটিক্যালসকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, এসকেএফ নিবেদিত নারীর স্বাস্থ্য আজ এই পর্যন্তই। তবে একটি কথা আবারও বলে যেতে চাই, সন্তান হবার দায় কেবলমাত্র একজন নারীর নয়। এক্ষেত্রে যেমন ভূমিকা রয়েছে একজন নারীর, একইভাবে একজন পুরুষও সমভাবে দায়ী। তাই এই ধরনের জটিলতায় নারী কিংবা পুরুষ উভয়ই সুনির্দিষ্ট চিকিৎসকের পরামর্শ মেনে সঠিক চিকিৎসা গ্রহণ করুন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সচেতনতা কামনায় আমি ডাক্তার অর্থি চক্রী আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী সপ্তাহে ঠিক একই সময়ে নতুন কোনো আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং একুশের সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।